বিশেষ করে জ্বালানি সংকটটা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান, স্বস্তি সবকিছু কেড়ে নিয়েছে। স্বর্ণ বেশি দিছি কারেন্ট বিল স্বর্ণ ও স্বর্ণ বেশি 3 মাসের বিল 50,000 টাকা। আমি একটা অটো চালাই গাড়ি, আমার ঘরে কিচ্ছু নাই। আমি আমার বউয়ের কানের জিনিস বেশি, আমি কারেন্ট বিল দিছি তা করে 50,000 টাকা। তারা আমি অভিযোগ আছে সমাধান করেন, তারা আমার ধাক্কা বার করে দিচ্ছে। ওই কালা হান্ডা আইছে তো বড় অফিসে এটা অফিসটাকে ধাক্কা বার করে দিচ্ছে। আমরা এখন তোমরা দান কাটছেন কেন? হ্যালো কি কথা এটা? ভাই আমরা তো বাস পারমিয়া দেখতাম তো বাসটা ঘুরে বাট পার আর আমরা পুরো বাট পার ক্রিমিনাল আমরা ঘুরা ক্রিমিনাল আমরা রক্ত অনেক শিল্প মালিক নিজে এসে বলছে যে সরকার তাদেরকে আশ্বাস দেওয়ার বদলে বলে দিয়েছে আগামী 2 বছরের মধ্যে এই জ্বালানি সংকট, গ্যাস সংকট তারা কাটিয়ে উঠতে পারবে না। আমি যখন ঘোষণা পাইলাম যে আগামী 2 বছরে গ্যাস বিদ্যুৎ স্বাভাবিক হবে না, আমি কিন্তু আজকে সিদ্ধান্ত নিয়েছি আমাদের পার্টিকেল বোর্ড মিলটা বন্ধ করে দেওয়ার। আমাদের স্পিনিং মিল 5টাই বন্ধ হয়ে গেছে অলরেডি, আর বাকি যেগুলো আছে আমরা এখন কনসলিডেট করব। তো সুবিধা হলো যে জানতে পারছি বসে বসে বেতন আর দিতে হবে না, ব্যাংক লাইবিলিটি আর পারবে না, যেখানে আছে সেখানে হয়তো থাকবে, আমরা রিপেমেন্ট করার চেষ্টা করব, যা কিছু আছে সম্পদ বিক্রি করব। এই যে বিশাল অ্যামাউন্ট তারা খরচ করলেন, ব্যবসায়ীরা বিনিয়োগ করলেন, তারা এখন কি করবেন? আপনি আমার সরকার, আপনি আমাকে ডাইকা আইনা ইনভেস্টমেন্ট করাইছেন, আপনি আপনার কমিটমেন্ট রাখতে পারেন না, এটার জন্য ওয়াই দ্য বিজনেস পিপল উইল বি রেসপন্সিবল? কেন গভর্নমেন্ট এই দায়িত্ব নিবে না? আমার সুরক্ষাটা কোথায়? গ্যাসের কারণে আপনারা এই সরকার অলরেডি কিন্তু একটা গত 3-4 দিন আগে বলে দিছে যেসব ফ্যাক্টরিগুলি নতুন করে গ্যাসের পারমিশন পেয়েছিল গত 2-3 বছর ধরে, যারা কানেকশন পায় নাই সেগুলি ওনারা এখন দিবে না। তার মানে কি, অনেকে কিন্তু ব্যাংকের থেকে লোন নিয়ে এগুলি করছে এবং তারা কিন্তু ইন্ডাস্ট্রি চালাতে পারতেছে না, তারা চালাবে না। আপনারা দেখেছেন যে সরকার বলেছে যে আপনাদেরকে কষ্ট করতে হবে। ভাই, কষ্টটা একটা লিমিট আছে। একজন শিল্প মালিককে পথে বসিয়ে দিলে শুধু কি সে একাই পথে বসে? তার সঙ্গে তার যে কলকারখানার যে শ্রমিকরা আছে তারাও কিন্তু পথে বসে যায়। আবার তারা কি পথে বসে যায়? তাদের তো 3 বেলা খেতে হবে। তারা কি করবে? তারা রাস্তাঘাটে নামবে এবং তারা চুরি, ডাকাতি, ছিনতাই, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এখনো চলছে, তার চেয়ে ভয়াবহ চিত্রটা আমরা খুব অল্প সময়ের মধ্যে দেখতে পাবো। এখন যে সংকটটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানির সংকটটা। এই বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীকে কেন কোনো প্রশ্ন করা হচ্ছে না? বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীকে নিয়ে কোনো কথাও কেন হচ্ছে না? কোথাও তাকে দেখা যাচ্ছে না। কারণটা কি? তার নাম কি? তিনি কে? এইটা আমি আমার দর্শকদের জন্য বলবো, আপনারা এটা একটু খুঁজে বের করে দেখে নিন। অন্য একটা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে নিয়ে এত শোরগোল, এত আলোচনা, সেখানে এই প্রতিমন্ত্রী আলোচনার বাইরে কেন, যেখানেই সবচেয়ে বড় সংকটটা শুরু হয়েছে? বিদ্যুৎ যদি সরবরাহ করতে না পারে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। এই সকল পরিস্থিতির যদি পরিবর্তন করতে না পারে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। জ্বালানি সংকট তো অতিরিক্ত সংকট, শুধু জ্বালানি সংকট না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সবকিছু প্রভাব পাবে। সংকট তো হবেই। সব জায়গায় যদি চুরের মেলা থাকে, তাইলে সংকট সমাধান হবে কিভাবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বারবার বলতেন ইন্টারিম আমলে, সেটি হচ্ছে নির্বাচিত সরকার আসলে সব ঠিক হয়ে যাবে। তার কথার সাথে আমি আসলে সম্পূর্ণ একমত। কেন একমত? কারণ যদি সত্যি সত্যি নির্বাচিত সরকার হতো তাহলে আসলেই সমাধান হয়ে যেত। তো দেশের অর্থনীতি যদি অন্য কাউকে দিতে হয়, দেশের টাকা যদি অন্য কোনো ডিপ স্টেটকে দিতে হয়, তাহলে তো দেশের অর্থনীতির 12টা বাজবেই। কারণ তারা তো আর আমাদের ওই আলু বিক্রেতাদের মতো 10 টাকা 25 টাকা দিচ্ছে না। তারা এমন কোনো বাজেটই ঘোষণা করে যেটার আসলে মূল্য অনেক বেশি, একটা রাষ্ট্রের মূল্যের সমান, একটা বাজেটেরও সমান হইতে পারে। বাংলাদেশ এই মুহূর্তে বড় ধরনের একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। হঠাৎ করেই এই সংকটটা শুরু হলো বলে মনে হচ্ছে। বারবার
বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল নির্বাচিত সরকার আসলে সব ঠিক হয়ে যাবে। ভারতও একই কথা বলছিল, তারাও নির্বাচিত সরকারের প্রত্যাশা বসেছিলেন। কিন্তু আসলে আমরা এখন দেখলাম নির্বাচিত সরকারের আগমনে বা নির্বাচনের পর কোনো কিছুই ঠিক হয়নি, বরং সংকট অনেক বেশি বেড়েছে। যেসব সংকট এতদিন আমাদের চোখেই পড়ে নাই, সেই সংকটগুলো এখন আমাদের গায়ের উপর এসে পড়ছে। বিশেষ করে জ্বালানি সংকটটা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান, স্বস্তি সবকিছু কেড়ে নিয়েছে। স্বর্ণ বেশি দিছি কারেন্ট বিল স্বর্ণ স্বর্ণ বেশি 3 মাসের বিল 50,000 টাকা, আমি একটা অটো চালাই গাড়ি, আমার ঘরে কিচ্ছু নাই। আমি আমার বউয়ের কানের জিনিস বেশি, আমি কারেন্ট বিল দিচ্ছি তা করে 50,000 টাকা। তারা আমি অভিযোগ আছে সমাধান জন্য, তারা আমার ধাক্কা বের করে দিচ্ছে। ওই কালা হান্ডা আইছে তো বড় অফিসে বের করে এটা অফিস থেকে ধাক্কা বের করে দিচ্ছে। আমরা এখন তোমরা দান কাটছেন কেন? হ্যালো কি কথা এটা? হ্যাঁ আমরা তো বাস পারমি দেখতাম তো বাসটা ঘুরে বাটপাম। আর আমরা পুরো বাট পারবে ক্রিমিনাল, আমরা ঘুরা ক্রিমিনাল, আমরা রক্ত জন্য দেখতে যাবে। জ্বালানি সংকট এতটা ভয়াবহ হয়ে পড়েছে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের যত কলকারখানা আছে, শিল্প কলকারখানা আছে, শিল্প প্রতিষ্ঠান আছে, এগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। শুধু কি শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো বন্ধ হয়ে যাওয়ার মানে হচ্ছে এগুলোর থেকে শ্রমিকরা বিদায় হচ্ছে। অনেক শিল্প মালিক নিজে এসে বলছে যে সরকার তাদেরকে আশ্বাস দেওয়ার বদলে বলে দিয়েছে আগামী 2 বছরের মধ্যে এই জ্বালানি সংকট, গ্যাস সংকট তারা কাটিয়ে উঠতে পারবে না। আমি যখন ঘোষণা পাইলাম যে আগামী 2 বছরে গ্যাস বিদ্যুৎ স্বাভাবিক হবে না, আমি কিন্তু আজকে সিদ্ধান্ত নিয়েছি আমাদের পার্টিকেল বোর্ড মিলটা বন্ধ করে দেওয়ার। আমাদের স্পিনিং মিল 5টাই বন্ধ হয়ে গেছে অলরেডি, আর বাকি যেগুলো আছে আমরা এখন কনসলিডেট করব। তো সুবিধা হলো যে জানতে পারছি বসে বসে বেতন আর দিতে হবে না, ব্যাংক লাইবিলিটি আর পারবে না, যেখানে আছে সেখানে হয়তো থাকবে, আমরা রিপেমেন্ট করার চেষ্টা করব যা কিছু আছে সম্পদ বিক্রি করে। মানে তাদের সমস্যার সমাধান 2 বছরের মধ্যে করতে পারবে না এমন অনেক ব্যবসায়ী আছেন। এটা শোনার পর তাদের মিল কারখানা বন্ধ করে দিয়েছেন। তারা এটা বলছেন যে সরকার আমাদেরকে বেসরকারি ভাবে বিনিয়োগের জন্য উৎসাহিত করলো, আমাদেরকে ডেকে আনার পরে আমাদেরকে ইপিজেড করানো হলো, এরপর অর্থনৈতিক অঞ্চল করা হলো, ইপিজেড করে সেখানে আমাদেরকে বড় অ্যামাউন্টের টাকা সেখানে খরচ করালো, 11-12 হাজার কোটি টাকা পর্যন্ত খরচ করিয়েছে সরকার। এখন এই শিল্প প্রতিষ্ঠানগুলো সরকার বলেছে গ্যাস সংযোগ দেবে, কিন্তু সেইটা বলে এখন আবার সরকার বলছে গ্যাস সংযোগ দেয়া হবে, অনুমোদন যাদেরকে দেয়া হয়েছে গত 2-3 বছরও যাদের অনুমোদন দেওয়া হয়েছে তাদেরকেও গ্যাস দেওয়া যাবে না। আগামী 2 বছর তাদেরকে 2 বছরের মধ্যে এর কোনো সমাধান করা যাবে না। এই যে বিশাল অ্যামাউন্ট তারা খরচ করলেন, ব্যবসায়ীরা বিনিয়োগ করলেন, তারা এখন কি করবেন? আপনি আমার সরকার, আপনি আমাকে ডাইকা আইনা ইনভেস্টমেন্ট করাইছেন, আপনি আপনার কমিটমেন্ট রাখতে পারেন না, এটার জন্য ওয়াই দ্য বিজনেস পিপল উইল বি রেসপন্সিবল? কেন গভর্নমেন্ট এই দায়িত্ব নেবে না? আমার সুরক্ষাটা কোথায়? গ্যাসের কারণে আপনারা এই সরকার অলরেডি কিন্তু একটা গত 3-4 দিন আগে বলে দিছে যেসব ফ্যাক্টরিগুলি নতুন করে গ্যাসের পারমিশন পেয়েছিল গত 2-3 বছর ধরে, যারা কানেকশন পায় নাই সেগুলি ওনারা এখন দিবে না। তার মানে কি অনেকে কিন্তু ব্যাংকের থেকে লোন নিয়ে এগুলি করছে এবং তারা কিন্তু ইন্ডাস্ট্রি চালাতে পারতেছে না, তারা চালাবে না। আপনারা দেখেছেন যে সরকার বলেছে যে আপনাদেরকে কষ্ট করতে হবে। ভাই, কষ্টটা একটা লিমিট আছে। তারা এখন তাদের যতটুকু সম্পত্তি আছে সেগুলো বিক্রি করে ঋণ পরিশোধ করার উদ্যোগ নিয়েছে। একজন শিল্প মালিককে পথে বসিয়ে দিলে শুধু কি সে একাই পথে বসে? তার সঙ্গে তার যে কলকারখানার যে শ্রমিকরা আছে তারাও কিন্তু পথে বসে যায়। আবার তারা কি পথে বসে যায়? তাদের তো 3 বেলা খেতে হবে। তারা কি করবে? তারা রাস্তাঘাটে নামবে এবং তারা চুরি, ডাকাতি, ছিনতাই, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এখনো চলছে, তার চেয়ে ভয়াবহ চিত্রটা আমরা খুব অল্প সময়ের মধ্যে দেখতে পাবো। চতুর্দিকে সংকট, চট্টগ্রামে সংকট, ফেনীতে সংকট,
নারায়ণগঞ্জে সংকট, নরসিংদীতে সংকট, গাজীপুরে সংকট, ঢাকায় সংকট, সারা বাংলাদেশে শুধু এখন সংকট আর সংকট। রাস্তায় নামলেই কিংবা সোশ্যাল সাইট খুললে আমরা এখন সেই সংকটের খবরগুলো অল্প বিস্তর পাই। মেইন স্ট্রিম মিডিয়াগুলো খুব বেশি প্রচার করছে না, তাদের টোটাল অ্যামাউন্ট অফ টাইম তার মধ্যে থেকে খুব সামান্য কিছু তারা সংবাদ দিচ্ছে, কিন্তু অনেক পত্রিকা, বিশেষ করে প্রথম আলোর মতো পত্রিকা, তারা অন্য কিছু দিয়ে মানুষকে মনোযোগ দূরে রাখার চেষ্টা করছে। সম্প্রতি আমরা দেখলাম প্রথম আলো খুব শোরগোল শুরু করেছে, এবং প্রথম আলোর পাশাপাশি এখন সোশ্যাল সাইটেও সেটা শোরগোল, সেটা হচ্ছে যে অমুক প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিক নিয়ে। এই দ্বৈত নাগরিক নিয়ে প্রশ্ন তো প্রধানমন্ত্রীর আছে, কই তাকে তো আপনি প্রশ্ন করতে যাচ্ছেন না যে তিনি কি দ্বৈত নাগরিক কিনা, তিনি নাগরিকত্ব ছেড়ে আসছেন কিনা, এই প্রশ্নটা তাকে করছেন না। আনিসুল হক দেখলাম, প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক দেখলাম যে ওই প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন যে এত কথা কার জ্বলে না সেইটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আপনি ছেড়ে আসছেন কিনা। এই প্রশ্নটা আপনি প্রধানমন্ত্রীকে করছেন না কেন? আরো যারা দ্বৈত নাগরিক আছে তাদেরকে কেন করছেন না? আর এই প্রশ্নটা এখন বড় করে করছেন কেন, দ্বৈত নাগরিকের প্রশ্নটা? সাম্প্রতিক প্রতিমন্ত্রী এখন অনেকেই বলছে যে শামা ওয়ায়েদকে প্রথম আলো চায়, আর তার আরো একজন যে প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে তার ব্যাপারে প্রথম আলোর গাত্রদাহ আছে। সাংবাদিক ইলিয়াসের এক ইয়েতে আমরা দেখলাম, পোস্টে দেখলাম যে প্রথম আলোর যেহেতু গাত্রদাহ আছে তাহলে লোক বোধহয় এটাই ভালো হবে। তো এটা একটা বাস্তব জিনিস, এবং প্রথম আলোর শুধু গাত্রদাহ না, আমরা দেখলাম আনিসুল হকের বক্তব্যের মাধ্যমে আসলেই তাদের গাত্রদাহ আছে, এবং প্রতিমন্ত্রী নিজেও বললেন যে কারা রিপোর্ট করেছে, তারা কারা, তাদের উদ্দেশ্য কি, সেটাও তিনি তাদের গায়ে জ্বালাটা কেন। হ্যাঁ, এটা বাস্তব। পররাষ্ট্রমন্ত্রী নিয়ে যদি আপনার প্রশ্ন না থাকে, প্রধানমন্ত্রী নিয়ে যদি আপনার প্রশ্ন না থাকে, তাহলে একজন প্রতিমন্ত্রী নিয়ে আপনার প্রশ্ন কেন, তাও আবার এই প্রতিমন্ত্রীকে নিয়ে কেন? অর্থাৎ প্রথম আলোর এই গোষ্ঠীটা চাইছে যে কোনোভাবেই যেন শামা ওবায়েদ প্রতিমন্ত্রী হিসাবে থাকে। গুড, কে থাকবে কে না থাকবে, প্রথম আলোর যদি এই ধরনের ট্রিটমেন্ট দিতে হয় দিক। কিন্তু আমাদের প্রশ্ন হলো, প্রথম আলো মানুষের নজরটা এই দিকে সরাচ্ছে কেন? এবং আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এখন যে সংকটটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানির সংকটটা। এই বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীকে কেন কোনো প্রশ্ন করা হচ্ছে না? বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীকে নিয়ে কোনো কথাও কেন হচ্ছে না? কোথাও তাকে দেখা যাচ্ছে না। কারণটা কি? তার নাম কি? তিনি কে? এইটা আমি আমার দর্শকদের জন্য বলবো, আপনারা এটা একটু খুঁজে বের করে দেখে নিন। হঠাৎ করে বিদ্যুৎ ও জ্বালানির এমন তীব্র সংকট, এমন তীব্র লোডশেডিং কেন শুরু হলো? এর পেছনে কি মন্ত্রীর হাত আছে, নাকি প্রতিমন্ত্রীর হাতও থাকতে পারে? এর অনেকগুলো খবর আমাদের ভেতর থেকে আমরা কিছু খবর জানি, যেগুলো আমরা যেহেতু সোর্স নেই, মানে রিনাউন্ড সোর্স নেই, কিন্তু বা বলার মতো সোর্স নেই, সোর্স যেহেতু এগুলো বলবে না, বা এগুলো আসলে আমরা সব সংবাদ তো আর এমনিতেই বলতেও পারবো না, আপনারা নিজেরা নিজ দায়িত্বে একটু খোঁজ নেন যে বিদ্যুতের সংকটটা আসলে কি বিদ্যুৎ মন্ত্রীর কারণে নাকি প্রতিমন্ত্রীর কারণে, বা বিদ্যুৎ মন্ত্রী কি করছে, প্রতিমন্ত্রী কি করছে, বা প্রতিমন্ত্রী নিয়ে কোনো আলোচনা নেই কেন, যেখানে অন্য একটা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে নিয়ে এত শোরগোল, এত আলোচনা, সেখানে এই প্রতিমন্ত্রী আলোচনার বাইরে কেন, যেখানেই সবচেয়ে বড় সংকটটা শুরু হয়েছে। বিদ্যুৎ যদি সরবরাহ করতে না পারে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। এই সকল পরিস্থিতির যদি পরিবর্তন করতে না পারে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। এটা আসলে আমাদেরকে ভেবে বের করতে হবে, জানতে হবে। আমরা অনেক কিছু এখন আর বলতে পারি না, বাংলাদেশের পরিস্থিতি আর আগের মতো নেই, বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টের মতো যেহেতু নেই, তাই অনেক কিছু আমাদেরকে এখন চেপে যেতে হচ্ছে। একটা কথা লিখলে বা বললে গালাগালি হয় প্রচুর, হুমকি দেয়া হয়, আরো বহু কিছু হচ্ছে। তো যাই হোক, এগুলো নিয়ে আসলে কথা বলতে আর ভালো লাগছে না, কিন্তু আমরা যেটা দেখছি, সংকটটা তীব্র হচ্ছে। এই সংকটটা তীব্র কেন? এতদিন যদিও হরমুজ প্রণালীর একটা অজুহাত দেওয়া গেছে, কিন্তু এখন আর সেই ধরনের অজুহাতও দেওয়া যাচ্ছে না। সিএনজির দাম আমরা দেখলাম ১,১২০০ থেকে ১৯০০-তে চলে আসলো এই সরকারের আমলে। তারপরে বিদ্যুতের দাম বাড়ানো হলো, তারপর দ্রব্যমূল্যের দাম বাড়ানো তো হয়েছে, এবং মন্ত্রী সেটা ঘোষণাও দিয়ে দিয়েছেন যে বাড়বে, অবভিয়াসলি বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। আমির খসরু মাহমুদ চৌধুরী এটা ঘোষণাই দিয়ে দিয়েছেন।
চতুর্দিক থেকে এইভাবে জনগণের গলা চেপে ধরার আসল কারণটা কি? দ্রব্যমূল্য বাড়বে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। জ্বালানি সংকট তো অতিরিক্ত সংকট, এখন শুধু জ্বালানি সংকটটা না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সবকিছু প্রভাব পাবে। এই সংকটের, এই তীব্র সংকটের প্রধান কারণ কি সেটা সরকার বলতে না পারলেও প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন। তিনি বলেছেন, এত চুরি করলে সংকট মোকাবেলা করবে কিভাবে? সংকট পড়বে না তো কি পড়বে? সংকট তো হবেই। সব জায়গায় যদি চুরের মেলা থাকে তাইলে সংকট সমাধান হবে কিভাবে? এর আগে আমি একটা গল্প বলেছিলাম যে আসলে চুরি হলে সম্পদের আর বরকত থাকে না। রন্ধ্রে রন্ধ্রে চুরি বলে মন্তব্য করেছেন প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এবং সরকার দলের একজন এমপি, এখন স্বতন্ত্র থেকে এবার নির্বাচন করেছেন, সরকার তাকে সমর্থন দেয়নি, রুমিন ফারহানা, তিনি বলেছেন যে অমুক তো আসছে মাল কামাইতে, মাল কামানো হবে, চলে যাবে। পুরো পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে রুমিন ফারহানা যে কথাটা বলেছিলেন এখন সেইটাই বাস্তবায়িত হতে যাচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন প্রজেক্টের নামে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে দেশের এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে সম্ভবত মাল কামানো শেষ হলে তিনি চলে যাবেন। এখন প্রশ্ন হলো, তাহলে জনগণের কি পরিস্থিতি হবে? জনগণের হয়তো আবার ডক্টর ইউনূসের মতো কাউকে ধরে নিয়ে আসতে হবে, অথবা পূর্বের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে জনগণকে এবার অন্য কোনো পথে যেতে হবে, যে পথ তারা গতবার নিতে পারেননি। এবং সেটা নিতে পারেননি কারণ তখনও বিএনপির প্রতি বিপ্লবীদের ভালো আস্থা ছিল। যদিও যারা বিএনপির সঙ্গে বিগত সময় রাজনীতি করেছে, বিএনপির দুর্নীতিগুলো দেখেছে, তারা অবশ্য এতটা আস্থা রাখেনি, কিন্তু একটা গ্রুপ শেখ হাসিনাকে তাড়ানোর সাথে সাথে আবার আর বিএনপির প্রতি এক ধরনের মনস্তাত্ত্বিক আস্থা পোষণ করেছেন, বিশেষ করে খালেদা জিয়ার প্রতি আস্থা। তো খালেদা জিয়ার প্রতি আস্থা, ব্যক্তি খালেদা জিয়ার প্রতি আস্থা, আর একটি দল, ভঙ্গুর একটি দল যাদের কোনো সাংগঠনিক কাঠামো নেই, এরকম একটি দলের প্রতি আস্থা রাখা আসলে ব্যাপারটা এক নয়। কিন্তু শেষ পর্যন্ত আস্থাটা দেখা গেল বিএনপির প্রতি আস্থা দেখিয়েছে, যার ফলে মানুষ মোটামুটি বিএনপিকে এক ধরনের পরবর্তী সরকার হিসেবে মেনে নিয়েছে। এবং আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এখন বিএনপি ক্ষমতায় আসার পর দেশের অবস্থা লেজে গোবরে করে ফেলেছে। যদি এটা না করে বিএনপিকে উপেক্ষা করে জাতীয় সরকার গঠন, বিপ্লবী সরকার গঠন, কিংবা মানে এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক দুর্নীতিবাজের হাতে যে দেশ দেব না বলে তারা ঘোষণা দিয়েছিল, সেটা যদি বাস্তবায়ন করা যেত তাহলে আজকের এই পরিস্থিতি হতো না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বারবার বলতেন ইন্টারিম আমলে, সেটি হচ্ছে নির্বাচিত সরকার আসলে সব ঠিক হয়ে যাবে। তার কথার সাথে আমি আসলে সম্পূর্ণ একমত। কেন একমত? কারণ যদি সত্যি সত্যি নির্বাচিত সরকার হতো তাহলে আসলেই সমাধান হয়ে যেত। নির্বাচিত সরকার মানে হচ্ছে অধিকাংশ জনগণের ভোটে যে সরকার। অধিকাংশ জনগণের ভোটে যে সরকার হয়, জামাতের কিছু সমাবেশে দেখবেন যে জামাতের আমির যখন হাত এভাবে মুট করেন, স্লোগান বন্ধ। আর তারেক রহমান ভাই স্লোগান দিও না, ধমকাইতে হয়, তারপর স্লোগান চলতে থাকে। অর্থাৎ নিজেরা নিজেদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে জনগণ যদি কাউকে ভোট দিয়ে নির্বাচিত করে তবে তার কথাই শোনে, কিন্তু যদি ভোট দিয়ে নির্বাচিত না করে এবং জনগণ যদি বোঝে যে তারা ভোট দিয়েছে এক পাল্লায় কিন্তু ভোট পেয়েছে আর পড়েছে আরেক পাল্লায়, তারা যাকে ভোট দিয়েছে সে নির্বাচিত হয়নি, হয়েছে অন্য কেউ, মেকানিজম হয়েছে, ডিসিদের কিনে নির্বাচিত হয়েছে বা কোনো ধরনের ম্যানিপুলেট করে জয়ী হয়েছে, যেটা আমরা দেখলাম রেজওয়ানার বক্তব্যে যে অমুক দিয়ে আমরা মেইন স্ট্রিম হতে দিইনি। তার মানে হচ্ছে এখানে নির্বাচিত সরকার আসেনি কারো মনোনীত সরকার ব্যবস্থা বা কারো কাছের মানুষ বা তাদের যে খুবই সূক্ষ্মভাবে যে মেকানিজম করা যে সরকার পদ্ধতি বা যে ব্যবস্থাপনা, তার মধ্য দিয়ে একটা সরকার এসেছে। অর্থাৎ এটাকে পুরোপুরি নির্বাচিত সরকার বলা যাচ্ছে না। যেটা আমরা দেখলাম উপদেষ্টারা নিজেরাই বলছে যে তাদেরকে
মেইন স্ট্রিমে আসতে দেয়নি, অর্থাৎ উপদেষ্টাদের এইখানে অবশ্যই একটা ভূমিকা ছিল। এবং আমরা যেটা দেখেছি যে আমাদের যে বিশাল জ্বর হয়েছিল, দাঁড়িপাল্লার যে গান, মানুষ লাখে লাখে মানুষ যাচ্ছে আসছে, মানে ভোট দিতেই যাচ্ছে দাঁড়িপাল্লার স্লোগান দিতে দিতে, কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে আমরা রাত মধ্যরাত পর্যন্ত দেখলাম, 9টা 10টা পর্যন্ত দেখলাম ভোটের রেজাল্ট একরকম, একটা দল জিতে যাচ্ছে। তারপরে আমরা দেখলাম হঠাৎ করে ভোট গণনা বন্ধ, রেজাল্ট বন্ধ, মিডিয়াগুলো কু হয়ে গেল, মিডিয়াগুলো মনে হলো যে কুই হয়ে গেছে, কারণ মিডিয়াগুলোর আর কোনো প্রচারণা নেই, হঠাৎ করে সমস্ত সংবাদ উল্টাপাল্টা হতে লাগলো। তো এইখান থেকে এখন এরপরে আবার আমরা যখন দেখছি যে দেশের এই বড় ধরনের সংকট এবং সেটা সরকার মোকাবেলা করতে পারছে না, তখন আমাদের ধরে নিতেই হচ্ছে যে এখানে একটা মেকানিজম হয়েছে, যে মেকানিজমের ফলে আমরা এখন আর ওই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে নির্বাচিত সরকার আসলে তাহলে কি নির্বাচিত সরকার বাংলাদেশে আসেনি? যারা নির্বাচিত হয়ে এলো তারা তাহলে নির্বাচিত নয়, তারা ওইভাবে মেকানিজমে নির্বাচিত? এই প্রশ্নটা এখন আমাদের মনের মধ্যে তৈরি হয়েছে। কেন এই ধরনের সরকার, মানে ডিপ স্টেটের বা অন্য কারো দয়ায় বা অন্য কারো সহযোগিতায় আসা সরকারগুলো, আমি বলছি না যে এই সরকার অন্য কারো দয়ায় বা মুচলেকা দিয়ে বা ভারতের সঙ্গে শর্ত দিয়ে বা ডিপ স্টেট এই সরকারকে ক্ষমতায় এনেছে, এটি আমি বলছি না, কারণ হচ্ছে এটি বলার এখতিয়ার আমার নাই। যেটি গুঞ্জন আছে শুধু সেটুকু বললাম। কিন্তু সরকার ব্যর্থ হওয়ার পেছনে এটা একটা কারণ হয়। কেন কারণ হয় সেই জায়গাটায় আমি আসছি। সেটা হচ্ছে যে, মনে করেন ডিপ স্টেট যেটা করে সেটা হচ্ছে যে তারা কাকে ক্ষমতায় আনবে এই ধরনের একটা চুক্তি তারা করে। তো যাদেরকে ক্ষমতায় আনবে তাদের সাথে যে চুক্তিটা করে, সেই চুক্তির মধ্যে তাদের বেনিফিটটাও লেখা থাকে। আমরা বিভিন্ন মাধ্যম থেকে যেটা জানি যে ডিপ স্টেট কিভাবে পরিচালিত হয়, ডিপ স্টেট কিভাবে অন্য একটা রাষ্ট্রকে, মানে রাষ্ট্রের ভিতরে থেকে রাষ্ট্রকে পরিচালনা করে, সেই পদ্ধতিগুলোর কথা যেগুলো আমরা যতদূর জানি, তাতে দেখা যায় যে ডিপ স্টেট নিজেরা ছায়া সরকারের মতো আড়ালে থাকে, আর সরকার প্রধান এবং সরকারের মন্ত্রীদেরকে তারা নিজেদের মতো করে পরিচালিত করেন, নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করেন। তো তারা যেটা করেন সেটা হচ্ছে যে একটা সরকারকে ক্ষমতায় আনার জন্য তারা একটা বিনিয়োগ করেন, তাদের অর্থ বিনিয়োগ করেন, তাদের কিছু সোর্স বিনিয়োগ করেন, তাদের কিছু এজেন্ট বিনিয়োগ করেন, এবং যখন সরকার তাদের মনোনীত সরকার প্রতিষ্ঠিত হয়, তো তারা যাকে ক্ষমতায় আনেন তার কাছ থেকে এক হচ্ছে এককালীন কিছু নেন, আর একটা হচ্ছে প্রতি বছর অর্থ বাজেটের পর তাদের কাছ থেকে একটা মোটা অঙ্কের ডলার তারা নিয়ে থাকেন। তো দেশের অর্থনীতি যদি অন্য কাউকে দিতে হয়, দেশের টাকা যদি অন্য কোনো ডিপ স্টেটকে দিতে হয়, তাহলে তো দেশের অর্থনীতির 12টা বাজবেই, কারণ তারা তো আর আমাদের ওই আলু বিক্রেতাদের মতো 10 টাকা 25 টাকায় দিচ্ছে না। তারা এমন কোনো বাজেটই ঘোষণা করে যেটার আসলে মূল্য অনেক বেশি, একটা রাষ্ট্রের মূল্যের সমান, একটা বাজেটেরও সমান হইতে পারে। তো এই ধরনের কোনো চুক্তি করে যদি কোনো ডিপ স্টেট বাংলাদেশে কোনো সরকারকে ক্ষমতায় আনে, তাহলে সেই ধরনের সরকার কখনো দেশ পরিচালনা করতে পারবে না, সে দেশে সংকট লাগবে। এই কথা আমরা অনেক আগের শুরুর দিকের একটা পর্বে বলেছিলাম, তখনই এই সংকট শুরু হয় নাই। কিন্তু ওই যে আমরা যেটা বলেছিলাম সেটাই আজকে সত্য প্রমাণিত হলো, সেই সংকটটা কিন্তু শুরু হয়েছে। সংকটটা কতটা ভয়াবহ তা কিছু ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।